আসসালামু আলাইকুম। আমি নয়নিকা। আছি স্বর্ণলতা ভয়েস অফিসিয়ালের সাথে। আপনারা যারা আমার ভয়েসে ভালোবাসার গল্প শুনতে পছন্দ করেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আপনারা যে মেয়েকে দেখতে এসেছেন সে একজন ধর্ষিতা। এটা কি আপনারা জানেন? কোনো এক অল্প বয়সী যুবকের কণ্ঠে কথাগুলো শুনে বসার ঘরের উপস্থিত সবাই যেন স্তব্ধ হয়ে গেল। সবার সম্মুখে বসা 22 বছর বয়সী পাত্রী অদ্রিজার আঁখি দুটো ভরে উঠল কথাগুলো শুনে। চোখের সম্মুখে যেন কোনো দুর্বিষহ অতীত এসে হানা দিল। চোখ খিচে বন্ধ করে নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা চালালো। পাত্রপক্ষের সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেল। এমন একটা খবর জানতে পারবে তা বোধহয় কারোরই জানা ছিল না। সবাই কথাগুলো বলা ছেলেটার পানে তাকালো উৎসুক হয়ে, হয়তো সত্যতা জানার প্রয়াস করছে। ছেলেটার মুখের কোণে বিদ্রূপের হাসি ঝুলে আছে। সবাই পুনরায় চোখ দিলেন সম্মুখে বসা পাত্রী অদ্রিজার পানে। মেয়েটা নিচু হয়ে থাকায় চোখ দুটোতেই টলমল করা পানি কারণ নজর কাটতে সক্ষম হলো না। হয়তো আপন কারোর থেকেই এমন কথা সে আশা করেনি, তবে এমনটাই ঘটেছে তার সাথে। তবে এই নীরবতা ক্ষুণ্ণ করেই পাত্রের মা সেই ছেলেটার উদ্দেশ্যে শুধিয়ে উঠলেন, তুমি কি ঠিক বলছো বাবা? বিশ্বাস না হলে তাকে বা বড়দের জিজ্ঞেস করতে পারে। পাত্রের মা নূরজাহান বেগম তাকালেন অদ্রিজার বাবা আর মায়ের দিকে। দুজনেই শান্ত বসে, তবে তাদের চোখ যেন সত্যিই বলে দিচ্ছে। কিন্তু অদ্রিজার বাবা বড্ড বিচলিত হয়ে আছেন। নূরজাহান বেগম ওনাদের উদ্দেশ্যে কিছু জিজ্ঞেস করার পূর্বেই স্বয়ং পাত্র উঠে দাঁড়িয়ে আকস্মাৎ বলে উঠল, আমি কোনো ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে পারবো না। এখান থেকে চলো মা। ছেলের কথা শুনে নূরজাহান বেগম বিব্রত বোধ করলেন। সবার সম্মুখে এভাবে কেন বলতে হবে? এমন কথা শ্রবণ করে অদ্রিজার চোখ আবার ভরে উঠল। তবে তা অনেক কষ্টে রোধ করলো, চুপচাপই বসে রইল। অদ্রিজার বাবা আরাফ সাহেব কিছুটা নিকটে দাঁড়িয়ে থাকা নিজ ছেলের পানে চোখ গরম করে তাকালেন, যে নিজের বোনের সম্পর্কে এমন একটা ঘৃণিত বাক্য উচ্চারণ করছিল কিছুক্ষণ পূর্বে। পরক্ষণে পাত্রের পানে তাকিয়ে বলার চেষ্টা করলেন, দেখো বাবা, বসে কথা বলো। সব সত্যি আমি বলছি। কথাটা অনেকটাই সত্যি। তবে আর বলার সুযোগ হলো না আরাফ সাহেবের। তার পূর্বেই পাত্র রৌনক পুনরায় বলল, প্লিজ আঙ্কেল, আমি কিছু শুনতে চাই না। কথাটা যেহেতু সত্যি, তাই এ বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। আরাফ সাহেব আর কথা বললেন না। কেউ যদি বিয়ে করতে না চায়, তাহলে তো আর জোর করে বিয়ে করানো সম্ভব নয়। তার মেয়ে এতটাও বড় নয়। হয়তো সময় হলে কেউ না কেউ তার মেয়েকে ঠিকই গ্রহণ করবে। ওনার ভাবনার মাঝে রৌনক বাড়ির লোককে তাড়া দিল বাড়ি ফেরার। নূরজাহান বেগমের খারাপ লাগলো। এই বিষয়ে ছেলেকেও কিছু বলতে পারছে না। আবার তারা নিজেরই সেধে এসেছিলেন মেয়ে দেখতে, আর এমন পরিবেশ তৈরি হবে তা যেন কল্পনাও করেননি তিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠতে চাইলেন তিনি, তবে এখনই একটা গমগমে স্বর ভেসে এলো। আমি বিয়ে করতে চাই। হঠাৎ এমন এক বাক্য শুনেই সবার নজর উপনীত হলো সিঙ্গেল সোফায় এতক্ষণে নিশ্চুপে বসে থাকা শুভ্র পাঞ্জাবিতে আবৃত এক পুরুষের পানে। পুরুষটি পাত্রের বড় ভাই রুদ্রাফি কাদের রুদ্ধ। নূরজাহান বেগমের যেন চোখ বেরিয়ে আসার উপক্রম হলো বড় ছেলের মুখে এমন এক বাক্য শুনে, যে ছেলেকে আরো 5 বছর আগে থেকে বিয়ের জন্য তাড়া দিচ্ছেন, কিন্তু রাজি না হওয়াতেই একসময় ব্যর্থ হয়ে বিয়ের কথা বলাই বাদ দিয়েছেন সেই ছেলে। আজ ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসে বলছে সে বিয়ে করতে চায়, আর সেই মেয়েকেই। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কি? প্রথমবার সত্য জানার পরও কেউ তাকে বিয়ে করতে চায় শুনতেই চোখ তুলে আনমনে একবার লোকটার পানে তাকালো অদ্রিজা। তাকাতেই চোখে বিঁধল গম্ভীর মুখাবয়বে বসে থাকা এক সুপুরুষের পানে। কেন জানে না, তবে প্রথম দেখাতেই অদ্রিজার কাছ লোকটাকে সুপুরুষই মনে হলো। তখনই লোকটাও তাকালো এক মুহূর্তের জন্য। চোখে চোখ পড়তেই অদ্রিজা নিজের চোখ দুটো সরিয়ে ফেলল। তার মস্তিষ্ক জুড়েই শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, লোকটা কেন তার মতো একটা মেয়েকে বিয়ে করতে চাইছে? মা, ছোট ভাই, সাথে আসা ফুপি সহ বাকি সকলের উৎসুক দৃষ্টিকে পাত্তা দিলেন না রুদ্ধ।
সবাইকে এড়িয়ে আরব সাহেবের পানে তাকিয়ে নর্ম স্বরে বলে উঠল, আমি আপনার মেয়েকে নিজের ঘরণী করতে চাই। আপনার মেয়েটাকে আমায় দেবেন আঙ্কেল? এমন করে কি তার মেয়েটাকে কেউ কখনো চেয়েছে? মনে পড়ে না। এই ছেলেটাকে মোটামুটি চেনেন আরব সাহেব, চিনবেন নাই বা কেন? এই যে ঢাকা শহরের একজন নামকরা এমপি রুদ্রাফিক কাদের রুদ্ধ, যার বাবাও একসময় রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এখনো আছেন বোধহয়। তিনি অত জানেন না, তবে এত বড় পরিবার থেকে মেয়ের জন্য সম্বন্ধ আসায় অনেক অবাক হয়েছিলেন। এখন তো তার মাত্রা আরো বেড়ে গেল। ছেলেটা কেন মেয়েটাকে বিয়ে করতে চাইছে? অবাকের তাড়নায় মুখ দিয়ে কোনো কথাই বের করতে সক্ষম হলেন না। তবে রুদ্ধর ফুপি বাধা স্বরূপ বলে উঠলেন, সব কি বলছিস রুদ্ধ? জেনে শুনে এমন মেয়েকে কে বিয়ে করে? এমন ভুল করিস না আব্বা, কোনো তাড়াহুড়ো করিস না। ফুপির পানে তাকিয়েও দেখল না রুদ্ধ। নিজের মায়ের পানে তাকিয়ে শান্ত স্বরে শুধালো, এই মেয়েকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে তোমার কোনো সমস্যা আছে মা? থাকলে এখনই বলো। নূরজাহান বেগমের ভাবগতিক বোঝা দেয়, তবে তিনি আশ্চর্যের মাঝেই মাথা নেড়ে বুঝিয়ে দিলেন এই মেয়েকে পুত্রবোধ করতে ওনার কোনো সমস্যা নেই। মায়ের সম্মতি আছে দেখেই রোনাক দাঁড়িয়ে থাকা অবস্থায় মায়ের ওপর খেকিয়ে বলে উঠল, এসব কি বলছো মা? জেনে শুনে এই বিয়েতে কি করে মত দিতে পারো? আর ভাইয়া তুইও? রৌনক, কথা বলার মাঝে ভাইয়ের গম্ভীর কণ্ঠে নিজের নাম শুনতেই থেমে গেল রোনাক। ভাইয়ের চাহনি দেখে ভড়কে গেল। ভাইকে চুপ করতে দেখে আর কারোর কোনো কথা শোনার প্রয়োজন মনে করলো না রুদ্ধ। আরব সাহেবের কাছে ফের মিনতি করে বলল, প্লিজ আঙ্কেল, কিছু তো বলুন। ওনাকে দিয়ে দিন আমায়, কথা দিচ্ছে সব সংকট থেকে আঁকলে রাখবো ওনাকে। আরব সাহেব নিজেকে সামলে মুখে উচ্চারণ করলেন, তোমার মতো কেউ আমার মেয়েকে বিয়ে করতে চাওয়া হয়তো তার জন্য ভাগ্যের বিষয়। তবে আমার মনে হয় তোমার আরও কিছুটা ভাবা উচিত বাবা। তোমার পরিবারের সাথে কথা বলে নাও, তারপর না হয় বাকি সব দেখা যাবে। আমার বাড়ি থেকে কোনো সমস্যা আসবে না আঙ্কেল, ভাবা শেষ। শুধু আপনি মত দিন আর বিয়ের ডেট ফিক্সড করুন। যত দ্রুত সম্ভব আমি বিয়ে করতে চাই। শেষ কথাটা অদ্রিজার পানে তাকিয়ে আওড়ালো। মেয়েটা নতমস্তকে বসে আছে, পরনে একটা লাল রঙের শাড়ি জড়িয়েছি, যার আঁচলখানা মাথায় তুলে দেওয়া। নিচু হয়ে তাকায়, মুখ ঠিক মতো ঠাওর করা গেল না, তবে গায়ের রং তার মতো কালো নয়, বরং অনেক ফর্সা মেয়েটা। মেয়েটার থেকে চোখ সরালো। আরব সাহেব আর কি বলবেন বুঝলেন না। নূরজাহান বেগম ছেলেকে এত তাড়াহুড়া করতে দেখে চিন্তিত হয়ে পড়লেন। তবে উনি বেশ খুশি। এতদিনে ছেলেরা কাউকে বিয়ে করতে চেয়েছেন বলে। তিনি আরব সাহেবের উদ্দেশ্যে বলে উঠলেন, সত্যি বলতে আমার কোনো সমস্যা নেই এতে। তবে আমার স্বামী আর বাকি অনেক লোক আছে বাড়িতে, তাদেরও মতামত জানা প্রয়োজন। তাই এই বিষয়ে আমরা রাতে ফোনে কথা বলে নিলে কেমন হয় ভাই সাহেব? আপনারা যা ভালো মনে করবেন আপু। আমার মেয়েরও তো একটা মতামতের ব্যাপার আছে। আরব সাহেবের জবাব পেতেই পাশ থেকে রুদ্ধের ফুপি কঠা কিশোরে আওড়ালেন, এ মেয়ের আবার কিসের মতামত? এ মেয়ের ভাগ্য ভালো যে আমার ভাইপো তাকে বিয়ে করতে চাইছে, না হলে এমন কলঙ্কিত মেয়েকে কে বিয়ে করে শুনি? কথাটা শুনতেই আরব সাহেব মেয়ের পানে তাকালেন। এমন কটু কথা মেয়েটা তার 3 বছর ধরেই শুনে আসছে। এই বয়সেই আর কত সহ্য করবে মেয়েটা? এইসব তার মেয়েটার সাথে হওয়া কি খুব প্রয়োজন ছিল? ফুপির কথা শুনতেই রুদ্ধ শুধু ফুপির পানে তাকালো। এতেই রুদ্ধের ফুপি কথা বন্ধ হয়ে গেল। এর মাঝেই নূরজাহান বেগম বড় ছেলের উদ্দেশ্যে শুধালেন, তুমি কি আরু মাম্মুর সাথে একাকী কথা বলতে চাও? চাইলে বলতে পারো। মায়ের কথা শুনে অদ্রিজার দিকে পুনরায় দৃষ্টি দিল রুদ্ধ। কি মনে করে আওড়ালো, ঠিক আছে, তাকে আসতে বলো। এতে আপনার কোনো সমস্যা নেই তো আঙ্কেল? আরব সাহেবের কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েটা যে ওনার এসব ব্যাপারে অস্বস্তি অনুভব করে। তবুও সম্মতি সূচক মাথা নেড়ে আশ্বাস দিয়ে ছোট করে মেয়ের উদ্দেশ্যে বলে উঠলেন আরব সাহেব, যাও আম্মু, একটু কথা বলে আসো, ভয় নেই। বাবার কথা রাখতে উঠে দাঁড়ালো অদ্রিজা। তার বুকের মাঝে হঠাৎই কেমন অশান্ত ঝড় শুরু হলো। বুকের কাঁপন নিজেই অনুভব করতে পারলো। ছোট ছোট পা ফেলে নিজের রুমের দিকে গেল। তা দেখতেই রুদ্ধ উঠে অদ্রিজার পিছু গেল। রুমে ঢুকে দরজাটা আর আটকালো না।
মীরা এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো অস্বস্তি হচ্ছে মেয়েটার। তা বুঝতে পেরে রুদ্র বিছানায় বসলো। মেয়েটার যাতে অসুবিধা না হয় তাই ফোন হাতে নিয়ে তাতে চক্ষু নিবিষ্ট করে মেয়েটার উদ্দেশ্যে ছোট করে বলল, কিছু জিজ্ঞেস করার আছে আপনার? থাকলে করতে পারেন। প্রশ্নের জবাব স্বরূপ অদ্রিজা হয়তো না বোধক মাথা নাড়ালো। তবে রুদ্ধ তার নিচু হয়ে থাকার কারণে দেখতে পেল না। মেয়েটার থেকে জবাব না পেয়ে রুদ্ধ ফোন থেকে চোখ সরিয়ে মেয়েটার মুখপানে তাকিয়ে পুনরায় শুধালো, আমার মতো কালো ছেলেকে বিয়ে করতে আপনার কোনো সমস্যা আছে মিস? লোকটা কালো বুঝি? আর কালো হোক বা ফর্সা, তার কিসের সমস্যা থাকবে? যদিও তার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, বিশ্বাস হয় না কাউকে, নিজের প্রতি ঘৃণা হয়। যা করছে সব তো বাবার কথা ভেবে। নিজের ভাবনা স্থগিত রাখলো অদ্রিজা। যে ছেলে তাকে সব জেনে বিয়ে করতে চাইছে, আবার প্রশ্ন করছে সে কালো বলে তার বিয়ে করতে কোনো সমস্যা আছে কিনা। এমন পুরুষকে পুনরায় একটা পলক দেখতে মন চাইলো। চোখ দুটো তুলে তাকালো। তখনই পুনরায় আবার দুজোড়া চোখের মিলন ঘটল। অদ্রিজা তৎক্ষণাৎ চোখ হটিয়ে জবাব স্বরূপ ছোট্ট করে বলল, কলঙ্কিত মেয়েদের কেউ বিয়ে করবে এটাই তো ভাগ্যের বিষয়। সেখানে এসব কালো ফর্সা ধনী গরিব ভালো মন্দ দেখার সময় কই? আপনার সাথে বিয়ে হলে সবাই বলবে মেয়েটার ভাগ্য দেখেছিস, ধর্ষিত হয়েও এত বড়লোক বাড়ি বউ হতে পারলো, পরিবারও খুশি। রুদ্ধ নির্নিমেষ তাকিয়ে রইল মেয়েটার পানে। ভেবেছিল জবাব পাবে না, পেলেও ছোট্ট করে একটা পেতে পারে, অথচ এত বড় জবাব। খুশি হলো জবাব পেয়ে। তবে মেয়েটার না বলা চাপা কষ্টগুলোও যেন অনুধাবন করতেই সক্ষম হলো। পুনরায় শুধালো, আর আপনার ইচ্ছার কি? আপনার কোনো মতামত নেই? ধর্ষিতা মেয়েদের ইচ্ছে অনিচ্ছে থাকতে নেই, তবুও আমার আব্বু যা চায় তাই হবে। বারবার ধর্ষিতা শব্দটা শুনে রুদ্ধর মস্তিষ্ক ফেটে পড়ার উপক্রম হলো। মনে হলো এখনই মেয়েটার মুখ ভেঙে দিতে। চোখ বুজে জোরে শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। দরজা পর্যন্ত যেয়ে মেয়েটার পানে না তাকিয়ে গমগমে স্বরে বলে উঠল, বারবার নিজেকে ধর্ষিত বলার অধিকার আমি আমার হবু বউকে দেব না। মাথায় রাখবেন কথাটা। আপনার সাথে যাই ঘটুক না কেন, আমার কাছে আপনি পবিত্র থাকবেন আজীবন। বউ সাজার জন্য তৈরি থাকবেন, অপেক্ষা করবেন। আমি আসবো আপনাকে সম্মানের সাথে নিয়ে যেতে। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না রুদ্ধ, বেরিয়ে গেল রুম ছেড়ে। অদ্রিজা এবার চোখ তুলে দরজার পানে নিক্ষেপ করলো। লোকটাকে আর দেখা যাচ্ছে না, তবে লোকটার রেশ যেন এখানে রয়ে গেল। অদ্রিজা নিজেই নিজের অনুভূতি বুঝতে ব্যর্থ হলো। 3 বছরে বাবা ব্যতীত এই প্রথম কেউ বোধহয় তাকে সম্মান দিয়ে কথা বলল। প্রশ্নটা যেন অদ্রিজাকে আরো আঁকড়ে ধরল। লোকটা কেন সব জানার পরেও তাকে বিয়ে করতে চাইছে? রুদ্ধ রুম থেকে বেরিয়ে এসে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আমাকে যেতে হবে মা। আমার সাথে যাবে তোমরা নাকি পরে যাবে? ছেলের প্রশ্ন শুনতেই নূরজাহান বেগম বললেন। তোর সাথেই যাব, একটু অপেক্ষা কর। রুদ্ধ বাদ সাধল না। নূরজাহান বেগম আরব সাহেবের সাথে আরো কিছু কথা সেরে নিলেন, তারপর বিদায় নিয়ে উঠে পড়লেন। এগিয়ে গেলেন সবাই দরজার দিকে। রুদ্ধও পা বাড়ালো যাওয়ার জন্য। দরজা পর্যন্ত গিয়ে হঠাৎ কি মনে করে থেমে দাঁড়ালো। মাথাটা হালকা ঘুরিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা অদ্রিজার ভাইয়ের পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। নিজ হবু শ্বশুরের উদ্দেশ্যে বলে গেল, আমার হবু স্ত্রীকে রেখে গেলাম আপনার কাছে আঙ্কেল। যতদিন আমি নিয়ে না যাচ্ছি ততদিন ওনাকে আরেকটু আগলে রাখবেন। তারপর আগলে রাখার সমস্ত দায়িত্ব আমার। শুনেছি তুমি নাকি একজন ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে চাইছো, এটা কি সত্যি? বাবার কথা শুনে রুদ্ধ নির্লিপ্ত চোখে তাকালো বাবার পানে। 10 মিনিটের মতো হবে এসেছে বাড়িতে, চা খাওয়ার অপেক্ষা করছিল। তার মাঝেই তার বাবা বাড়িতে এসে উপস্থিত হয়েছে। নিশ্চয়ই আসার সময় ফুপি ফোন করে জানিয়েছে। তবে এসবে রুদ্ধ নির্লিপ্ত। বাবার থেকে চোখ সরিয়ে ছোট্ট করে জবাব দিল, যা শুনেছ ঠিকই শুনেছ। রাশিদুল কাদের ছেলের পানে তাকালেন তীক্ষ্ণ নজরে। হয়তো ছেলের সিদ্ধান্তের আসল কারণ বোঝার চেষ্টা করছেন, তবে কতটুকু সক্ষম তা তিনি জানেন। ছেলের উদ্দেশ্যে বললেন, যা করছো ভেবে করছো তো? পরে পস্তাবে না তো? রুদ্ধ চোখ দুটো ফোনের স্ক্রিনে নিবদ্ধ। সেভাবে থেকেই স্বাভাবিক শান্ত স্বরে আওড়ালো, তোমার ছেলে যা করে ভেবেই করে, এটা তুমি নিশ্চয়ই ভালো জানো।
রাতে ও বাড়ি ফোন করে যত দ্রুত বিয়ের ডেট ফিক্স করো। এই শুক্রবার হলে আমার ভালো হয়। রুদ্ধর জবাব পেয়ে রাশেদুল সাহেব কিছু বলার পূর্বেই তার বোন রুদ্ধর ফুপি রুহানি বেগম উচ্চস্বরে বলে উঠলেন, ভাইয়া, তুমি অন্তত মত দিও না। আমাদের রুদ্ধ এমন মেয়েকে কিছুতেই ডিজার্ভ করে না। না জেনে কি কি ঘটেছে তার সাথে, প্লিজ ভাইয়া না করে দাও। ফুপির কথাগুলো কর্ণগোচর হতেই রুদ্ধ ফোন থেকে চক্ষু হটিয়ে ফুপির পানে এক পলক তাকিয়ে দেখল এখানে তার মা ভাই সহ আরো অনেক লোকই আছে, তবে সবাই নীরব। রুদ্ধ ফুপির উদ্দেশ্যে কোনো কথা বলল না। রাশেদুল সাহেব বোনকে থামাতে বলে উঠলেন, যার জীবন তাকেই ভাবতে দাও এসব নিয়ে। সে এখনো বাচ্চা নয়, তার সিদ্ধান্ত সেই নিক। পরক্ষণে ছেলের পানে তাকিয়ে বলে উঠলেন, দেখো রুদ্র, তুমি বিয়ে করতে চাইলে আমি অমত করব না। তোমার মাও চায় তুমি বিয়ে করো। ভালো মন্দ বোঝার দায়িত্ব তোমার। ভেবে কাজ করো, পরে রিগ্রেট করো না। বাকিটা আমি সামলে নিব। ভাবা শেষ, শুধু দ্রুত তাকে এই বাড়িতে নিয়ে আসতে চাই। তৎক্ষণাৎ ছেলের জবাব। কিছুটা আশ্চর্য হলেন রাশিদুল সাহেব। এক ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে এমন কি দেখলো যে এক ধর্ষিতা মেয়েকে বিয়ে করার জন্য ছেলে এত অতঃপর হয়ে আছে? এই ছেলেকে বোঝা দায়। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, যা চাও তাই হবে। আসছি আমি এখন। বলেই তিনি উঠে চলে গেলেন। একটা মেয়ের এসে রুদ্ধকে এক কাপ চা দিতেই রুদ্ধ তা হাতে নিয়ে চুমুক বসালো। তখন পাশ থেকে রুহানি বেগম বললেন, তুই কিন্তু ভুল করছিস রুদ্ধ, এমন করিস না বাবা। রুদ্ধ চাটা সম্পূর্ণ শেষ করে উঠে দাঁড়ালো, এগিয়ে ফুপির সম্মুখে দাঁড়ালো, ফোনটা পাঞ্জাবির পকেটে পুরে রেখে ছোট্ট করে আওড়ালো, ধরে নাও তোমার ছেলে এই প্রথম জীবনের কোনো ভালো কাজ করতে চলেছে। তাকে মানতে না পারলেও কখন আর কটু বাক্যে আওড়িও না ফুপি। যা কিছু ঘটুক, আমি ওই মেয়েকে চাই। বুঝতে পেরেছ? রুহানি বেগম ব্যথাতুর দৃষ্টিতে তাকালেন ভাইপোর পানে। এরপর আর ওনার কথা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই হলো না। রুদ্র ফুপির দৃষ্টি বুঝেও কিছু আওড়ালো না। তখনই পেছন থেকে রোনাকের স্বর ভেসে এলো, ভাইয়া তুই আর একটু ভেবে থাক। এক ধর্ষিতা মেয়েকে মুখে আর একবার ধর্ষিতের শব্দটা উচ্চারণ করেছিস তো ভুলে যাব তুই আমার ভাই। খারাপ কিছু ঘটাতে আমাকে বাধ্য করিস না। ভাইয়ের কথার মাঝেই বাধাস্বরূপ কঠোর স্বরে বলে উঠল রুদ্ধ। ফুপির সামনে থেকে সরে দরজার দিকে এগিয়ে গেল বাড়ি থেকে বেরোনোর উদ্দেশ্যে। আবার পুনরায় একটু থেমে ভাইয়ের পানে না তাকিয়েই গমগমে স্বরে ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, আর হ্যাঁ, আমাকে জ্ঞান না দিয়ে নিজেকে নিয়ে ভাব। মেয়েদের সম্মান না করতে পারিস, অন্তত অসম্মান করিস না। আম্মু আব্বু আমাদের এমন শিক্ষা দেয়নি। আর ওই মেয়েটা তোর ভাবি হয়, তাই সম্মানের সহিত কথা বলবি তার সাথে। মাইন্ডেড। বলে আর এক পা দাঁড়ালো না রুদ্ধ। ত্রস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল। ভাই যেতেই রোনাক রাগে রিরি করে উঠল। ছোট ছেলের ভাবগতি দেখে এতক্ষণে নিশ্চুপ দাঁড়িয়ে থাকা নূরজাহান বেগম হতাশ শ্বাস ফেলে বললেন, কেন রুদ্ধকে রাগিয়ে দিস বলতো? আর তুই বা রেগে যাচ্ছিস কেন? তুই বিয়ে করতে চাসনি তাতে আমি কিছু বলেছি? এখন তোর ভাই যদি বিয়ে করতে চায় তাহলে সমস্যা কোথায়? অন্তত ছেলেটা বিয়ে করছে, এটাই অনেক। তাই বলে এমন একটা মেয়েকে মানছি, মেয়েটা সুন্দর, কিন্তু চরিত্র। ছেলের কথা শুনতেই রেগে গেলেন নূরজাহান বেগম। কঠোর স্বরে বলে উঠলেন, জানি এসব মেনে নেওয়া অনেক কষ্টকর, তবে ভুলে যেও না তোমার নিজের একটা বোন আছে। যদি তার সাথেও এমন কিছু ঘটতো, মেয়েটা নিশ্চয়ই স্বেচ্ছায় নিজেকে কলঙ্কিত করতে চায়নি। তাই ভেবে চিন্তে কথা বলবে। মাকে কঠোর স্বরে কথা বলতে দেখে আর কথা বাড়ালো না রোনাক। সিঁড়ি বেয়ে চলে গেল নিজ কক্ষের দিকে। নূরজাহান বেগম আর রুহানি বেগমও যে যার মতো অন্যান্য কাজে চলে গেলেন নীরবে। শাড়ি ছেড়ে একটা সালোয়ার কামিজ পরিধান করে বসে আছে নিজ কক্ষের বিছানায়। পাত্রপক্ষ যাওয়ার পর আর ঘর থেকে বের হয়নি সে। মনের মাঝে হাজারো প্রশ্ন খেলা করছে। কত চিন্তা ভাবনায় বিভোর তা যেন নিজেও বুঝতে ব্যর্থ হচ্ছে। মনের অস্থিরতা এক বিন্দুও কমাতে সক্ষম হয়নি। কত সময় ধরে এভাবে বসে আছে তার ঠিক নেই বোধহয়। তখন খোলা দরজা দিয়ে রুমে প্রবেশ করলেন আরাফ সাহেব। মেয়েকে ওভাবে বিছানার ওপর বসে থাকতে দেখে এগিয়ে গেলেন।
বসলেন মেয়ের পাশে। মেয়ের অস্থিরতা যে তিনি বেশ ভালোই বুঝতে পারেন। মেয়ের মাথায় একটা হাত রেখে ডেকে উঠল। আরও মা। অদ্রিজা পাশ ফিরে বাবার পানে তাকিয়ে আলতো হাসি ছুড়ে দিল। আরব সাহেব মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে শুধালেন। কি ভাবছো? কিছু না আব্বু। প্রশ্নের পিঠে জবাব দিয়ে চুপ করে গেল অদ্রিজা। বাবা থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালো। বিয়ে দেয়াটা কি খুব জরুরি আব্বু? কেন বোঝো না তোমার মেয়েকে যে কেউ মন থেকে গ্রহণ করতে পারবে না, হয়তো কেউ দয়া দেখাতে পারে। মেয়ের কথায় বুকের কোথাও যেন ক্লেশ অনুভব করলেন আরব সাহেব। মনে পড়ল রুদ্ধ সেই আবদার আর যাওয়ার আগে সেই কথাগুলো। সত্যিই কি তার মেয়েটাকে কেউ মন থেকে মেনে নিবে না? কিন্তু ওনার যে মনে হলো ওই ছেলেটা তার মেয়েটাকে আগলে রাখবে। তিনি মেয়েকে বুকে আগলে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন। এমন করে বলতে নেই মা আমার। জীবনকে একটা সুযোগ দেওয়া উচিত। কে বলতে পারে একদিন অনেকটা সুখ এসে তোমার দরজার কড়া নাড়ল। তাছাড়া আজীবন কি আর তোমার আব্বু থাকবে নাকি তোমাকে আগলে রাখার জন্য? কাউকে তো একজন প্রয়োজন যে আমার মাটার দায়িত্ব নেবে, আগলে রাখবে তাকে। অদ্রিজা কোনো বাক্য আওড়ালো না। আরব সাহেব জানেন মেয়ে আর কিছু বলবেও না। তার মিষ্টভাষী চঞ্চল মেয়েটা যে 3 বছর যাবৎ মুখে তালা মেরে রেখেছে ভেবে তিনি মেয়েকে ফের শুধালেন। তোমার কি এই ছেলেকে পছন্দ হয়েছে? তুমি রাজি এই বিয়েতে? তুমি যা বলবে তাই হবে। অদ্রিজা এক পেশে হাসল। এই বাবা না থাকলে হয়তো তার জীবনই এতদিন শেষ হয়ে যেত। বাবার জন্য বেঁচে আছে, বাবার ইচ্ছেতেই বিয়ে করতে চাইছে। তার মতো মেয়েকে কেউ বিয়ে করতে চাইছে, এরপরও জিজ্ঞেস করছে যে তার মত আছে কি না। কি জবাব দেওয়া উচিত তার? কোনো জবাব দেওয়ার পূর্বেই বাইরের হলরুম থেকে ভেসে এলো অদ্রিজার ভাইয়ের ব্যঙ্গাত্মক স্বর। ওর আবার মতামতের কি আছে? ওর মতো মেয়েকে এত বড় লোক বাড়ির ছেলে বিয়ে করতে চাইছি, এটা তো ওর 7 জন্মের ভাগ্য। ওর ভাগ্য থেকে তো আমারই হিংসা হচ্ছে। ছেলের কথা কর্ণগোচর হতেই রাগে ফেটে পড়লেন আরব সাহেব। সেই তখন থেকে নিজেকে রোধ করে রেখেছিলেন, এখন যেন তার ধৈর্যের বাহিরে রক্তচক্ষু মেলে দরজার পানে তাকাতেই দেখলেন নিজের স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে। তা দেখে যেন আরো ফেটে পড়লেন। অদ্রিজা বাবার রাগ ঠাউর করতে পেরে বাবার হাত দুটো চেপে ধরে মাথা নেড়ে বোঝালো চুপ থাকতে। মেয়ের বারণে আরব সাহেব নিজেকে সামলানোর চেষ্টা চালালেন। স্ত্রীর উদ্দেশ্যে ধমধমে কণ্ঠে বললেন। নিজ ছেলেকে সীমানায় থাকতে বলো কমালিকা, নাহলে খুব খারাপ হয়ে যাবে, মাথায় রেখো। আমার মেয়ের পিছনে যেন না লাগে। অনেক বলে ফেলেছে তখন থেকে। স্বামীর কথা শুনে তমালিকা বেগম চোখ ঘুরিয়ে একবার ছেলের দিকে তাকালেন। বিরক্তি হলেন ছেলের কাণ্ডে। ছেলেটা আর মানুষ হলো না। তবে ছেলের থেকে চোখ সরিয়ে পুনরায় স্বামীর পানে তাকিয়ে ভাবলেশীন বলে বসলেন। মানছি ও ওইসব বলে ঠিক করেনি, তবে ভুল তো কিছু বলেনি। সত্যিটা তো জানতেই হতো। আরব সাহেব দাঁত কিরমির করে উঠলেন, হিসিয়ে বললেন। ভালো মন্দ বোঝার মতো বিবেক তোমার আর তোমার ছেলের কখনো হবে না। আমার কি মনে হয় আমি সব লুকিয়ে মেয়ের বিয়ে দিতাম? কখনোই না। যাও এখান থেকে, নিজের ছেলেকে সামলাও। তমালিকা বেগম চলে গেলেন। দরজার সম্মুখ থেকে অদ্রিজার চোখ ভিজে উঠল। তার জন্য আর কত অশান্তি হবে এই সংসারে, আর কি কি শুনতে হবে তাকে। বাবার বুকে চুপটি করে পড়ে রইল, চোখের জল আড়াল করে। আরব সাহেব একটু শান্ত হয়ে পুনরায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। এসব কথায় কান দিও না আম্মু। তুমি বলো তোমার কি মতামত। অদ্রিজা একটিবার স্মরণ করল তাকে প্রথমবার সম্মান দিয়ে কথা বলা সেই কৃষ্ণাঙ্গের ন্যায় পুরুষটার মুখখানা। বাবার উদ্দেশ্যে শান্ত কণ্ঠে জবাব দিল। তোমার যা সঠিক মনে হয় আব্বু, আমার কোনো সমস্যা নেই। মেয়েটার সুখী যে ওনার সুখ। ওনার কেন জানি মনে হলো মেয়েটা তার ঠিক মানুষের কাছেই যাচ্ছে ভেবে আনমনেই বলে উঠলেন আরব সাহেব। চিন্তা করুন আম্মু, এবার সব ঠিক হয়ে যাবে। দেখে নিও, সে তোমার জীবনে এক টুকরো সুখ হয়ে ধরা দিবে, তোমার জীবন নতুন করে রাঙিয়ে দিবে। তমসায় ঘেরা ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত সড়ক বেয়ে এগিয়ে চলেছে একটা মার্সিডিজ বেঞ্চ। গাড়ির ফ্রন্ট সিটে গা এলিয়ে বসে আছে রুদ্ধ, নয়ন যুগল অবরুদ্ধ, কপালের ওপর একটা হাত তুলে রাখা। কাজ দ্রুত শেষ করে পার্টি অফিস থেকে
একটু দ্রুতই বাড়ির পথে রওনা হয়েছে। ড্রাইভিং সিটে বসে আছে রুদ্ধর বিশ্বস্ত সহচারী ভাই সমতুল্য তার ডান হাত নাসিম। লুকিং গ্লাসে বড় ভাই সমতুল্য বসের এভাবে নীরবে বসে থাকতে দেখে নাসিম ভ্রু কুঁচকালো। গাড়ির গতিবেগ কিছুটা স্লোথ করে প্রশ্ন করে উঠল, বিকেল থেকে এভাবে চুপ আছে কেন ভাই? শরীর খারাপ লাগছে নাকি কিছু হয়েছে? নাসিমের কণ্ঠস্বর পেয়ে রুদ্ধ কপাল থেকে হাত সরিয়ে ঠিকঠাক হয়ে বসল। নিজেকে স্বাভাবিক করে নাসিমের পানে তাকিয়ে আওড়ালো, একটু সময় নীরব থাকলে তোর কেন মনে হয় আমি ঠিক নেই? তুই কি আমার বউ লাগিস যে তোর সাথে সবসময় পুটুর পুটুর করবো? এমন জবাব পেয়ে নাসিম তবদা খেলো না। কারণ আর কারোর সাথেই যেমনই হোক তার সাথে নেতামশাই এমন করেই কথা বলে। তাই নাসিম মুচকি হেসে বলে উঠল, আমি তোমার বউয়ের থেকেও বড় কিছু বুঝলে, আর তুমি আমার সামনে চুপ থাকলে ভালো লাগে না। নাসিমের জবাব পেয়ে রুদ্ধ কিছু একটা ভেবে আকস্মিক বলে উঠল, দ্রুত তোর ভাবে আসতে চলেছে ছোট, বিয়ে করছে আমি। অকস্মাৎ গাড়িখানা ঝাঁকি মেরে থেমে গেল। রুদ্ধ তাড়াল সামলাতে না পেরে ঝুঁকে পড়ল কিছুটা। নিজেকে স্বাভাবিক করে ধমকে উঠল, তুই কি আমাকে বিয়ে রাগিয়ে মারার ধান্দা করছিস? এসব ভুলেও ভাববি না, বলে দিলাম, সাবধানে গাড়ি ছাড়া। নাসিম আশ্চর্য চোখে তাকিয়ে আছে রুদ্ধর পানে। অবাকতার মাঝে শুধিয়ে উঠল, তুমি এই বয়সে সত্যি বিয়ে করবা ভাই? সত্যি? রুদ্ধর চোখ বড় বড় হয়ে গেল। ধমকের স্বরে বলল, এই বয়স বলতে কি বোঝাচ্ছিস? আমি কি তোর বুড়ো মনে হচ্ছে? ধমকে নাসিমের সম্মতি পেল। সম্মুখে ফিরে পুনরায় গাড়ি স্টার্ট করে মুচকি হেসে বলল, তা একটু বয়স তো তোমার হয়েছে, তবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছো। না হলে কিছুদিন পর আর তোমাকে কেউ মেয়েও দিত না। আন্টিরও এবার খুশি হয়ে যাবে। তা মেয়ে ঠিক নাকি ভাবি খুঁজতে হবে? রুদ্ধ পুনরায় শরীরখানা এলিয়ে দিল সিটে। ঠোঁট বাঁকিয়ে আওড়ালো, শোন, মেয়েরা আমার জন্য এখনো পাগল, বুঝলি? তোর ভাইয়ের মোটেও বয়স হয়নি, আর তোর কষ্ট করে ভাবি খুঁজতে হবে না। সব ঠিকই আছে, শুধু বরযাত্রী যাওয়ার জন্য তৈরি থাকিস। তুমি সত্যি বিয়ে করছো ভাই? করছি। কথাটা অবিশ্বাস করার মতো আর কোনো কারণ দেখল না। কিছুটা অবাক বটে, তবে অনেক খুশিও। খুশি মনেই আওড়ালো নাসিম, যাক, ফাইনালি তুমি সব ভুলে বিয়েতে রাজি হয়েছো। আমি খুব খুশি ভাই। আর কোনো জবাব দিল না রুদ্ধ। পুনরায় কোনো ভাবনায় বিভোর হলো। সময় পেরোতেই গাড়িখানা এসে থামলো মেঘমহলে, মানে রুদ্ধদের বাড়ির সম্মুখে। চলে এসেছে বুঝতে পেরে ভাবনা থেকে বেরিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো রুদ্ধ। নাসিমের উদ্দেশ্যে নির্দেশ দিল, গাড়ি পার্ক করে ভেতরে আয়, আজ এ বাড়িতেই থেকে যা। নিজের কথা শেষ করতেই ভেতরে চলে গেল রুদ্ধ। নাসিম নির্দেশ মোতাবেক গাড়ি পার্ক করে নিজেও প্রবেশ করলো বাড়ির ভিতরে। রুদ্ধ নিজের রুমে এসে শুরুতে ফ্রেশ হয়ে এলো। শুভ্র পাঞ্জাবির পরিবর্তে শরীরে জড়ানো একখানা কালো রঙা টি শার্ট আর একটা ধূসর রঙা ট্রাউজার। ফোনে একটা নোটিফিকেশনের শব্দ হতেই ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতে শুরু করলো। তখনই দরজা থেকে একটা চিকন উচ্ছ্বাসিত মেয়েলি স্বর ভেসে এলো, বড় ভাইয়া ফ্রি আছো? ভিতরে আসবো? স্বর শুনে দরজার পানে তাকিয়ে নিজের প্রাণপ্রিয় ছোট বোনকে দেখতে পেয়ে হাতের ইশারায় কাছে ডেকে পাঠালো রুদ্ধ। ভাইয়ের সম্মতি পেয়ে ছোট্ট রায়া দৌড়ে ভাইয়ের নিকটে এসে ব্যতিব্যস্ত স্বরে শুধালো, শুনেছি তুমি বিয়ে করছো? সত্যি ভাইয়া? ভাবি দেখতে কেমন? কথা বলেছো ভাবির সাথে? নাম্বার এনেছো ভাবি? এনে থাকলে আমার সাথে একটু কথা বলিয়ে দাও প্লিজ। ছোট বোনের এক নাগাড়ে এত কথা বলতে দেখে শান্ত কণ্ঠে আওড়ালো রুদ্ধ। একটা একটা করে জিজ্ঞেস কর বার্ড, কষ্ট হয়ে যাবে তো। ভাইয়ের সাবধান বাণী শুনে রায়া মিষ্টি হেসে বলল, তুমি আগে উত্তর দাও তো, বলো তো ভাবি আমার থেকে সুন্দর কি না? বোন যে জবাব না পাওয়া পর্যন্ত থামবে না তা ভালোই জানে। বোনের নাকের ডগায় এত চাপ প্রয়োগ করে জবাব দিল রুদ্ধ, ভাবি দেখতে সুন্দর, তবে আমার বার্ডের থেকে বেশি নয়। আমার বার্ড সবার থেকে সুন্দর। ভাইয়ের প্রশংসা শুনে রায়া আরও হেসে কুটি কুটি হলো। গিয়ে ভাইয়ের বিছানায় বসে বলল, তাহলে ভাবিকে দেখাও আর কথা বলিয়ে দাও। ওই ভীত উদাসীন মুখখানা যেন চোখের সম্মুখে ভেসে উঠল। মেয়েটা যে কথাই বলতে চায় না।
জ্যোৎস্না শোভিত নেই হয়েও যেন তার সমস্ত কিছু তমসায় আচ্ছন্ন হয়ে আছে। ওই তমসা যে মেয়েটার সাথে বড়ই বেবানান ভেবে জোরে একটা শ্বাস নিল রুদ্ধ। আলতো হেসে বোনের উদ্দেশ্যে বলল, তার ছবি আপাতত নেই, নাম্বারও নেই। এর পরের বার যখন যাব তাদের বাড়ি, তখন আমার বোর্ডকে সঙ্গে নিয়ে যাব, কেমন? ছবি নেই শুনে মনটা খারাপ হলেও সঙ্গে নিয়ে যাবে শুনে বারবার খুশিতে মাথা নেড়ে সায় জানালো। উঠে দাঁড়িয়ে ভাইয়ের হাতখানা পাকড়াও করে রুম থেকে বেরোতে বেরোতে আওড়ালো রায়া। চলো তাহলে নিচে, খাবে তুমি, আমিও খাবো আমার ভাইয়ের সাথে। এ বাড়িতে একমাত্র রায়া ব্যতীত কারোর সাহস নেই যে রুদ্রর হাত ধরা ব্যতীত দূর থেকে সাবলীলভাবে কথা বলতে পারে। আর রায়াই একমাত্র সদস্য বোধ হয় যার সাথে রেখে গেলেও কখনো উচ্চ আওয়াজে কথা বলে না রুদ্ধ। যেমন এখন বোনের আবদারে বাক্যহীন বোনের সাথে হেসে নিচে নামলো, বোনের পাশে চেয়ারটাতে বসলো। 1 মিনিট খাবার বেড়ে দিতে নিজেই বোনের মুখের সামনে খাবার তুলে ধরলো। বোনটা তার থেকে প্রায় 16 বছরের ছোট, বয়স হবে মাত্র 17-র কোঠায় ঠেকেছে মেয়েটার। কিছুদিন পূর্বেই এসএসসিতে উত্তীর্ণ হয়ে ইন্টারের প্রথম বর্ষে ভর্তি হয়েছে। তবে অনেকটা বুঝদার মেয়েটা, অনেকটা চঞ্চল আর বড় ভাইয়ের আদুরের দুলালি। 2 ভাই বোনের খাওয়ার মাঝে বাকি সবাই নিচে নেমে এলো খেতে। নাসিমও এসে বসলো। এ বাড়িতে রুহানি বেগম, 1 ছেলে আর 1 মেয়ে, তারাও থাকে। তারা এসেও বসলো খেতে। সবাইকে একসাথে দেখে রাশিদুল কাদের বলে উঠলেন, সবাই যখন একসাথেই আসো, তাহলে এখন ও বাড়িতে কল করে কথা বলে নিলে কেমন হয়? সবাই মিলে একটা ডেট ফিক্স করে নেওয়া যাবে। ঠিক বলেছেন, তাই করুন। নিজ স্ত্রীর সম্মতি পেয়ে রাশিদুল সাহেব ফোন বের করে কল লাগালেন আরাব সাহেবের নিকট। রুদ্ধ ভ্রুতে ভাঁজ পড়ল, মন যেন বলে উঠল এখনো ডেট ফিক্সড করেনি। তবে মুখে কিছুই বলল না। রোনাক নীরবে খেতে থাকলো। দীর্ঘ সময় ধরে বাপ মেয়েতে মিলে গল্পে মশগুল দুজন। সেই আড্ডায় ব্যাঘাত সৃষ্টি করতেই হঠাৎ ফোন বেজে উঠতেই আরাব সাহেব ফোন হাতে নিয়ে নাম্বার চেক করলেন। তবে চিনতে ব্যর্থ হলেন নাম্বারটা। রিসিভ করে পরিচয় পেতেই চিনতে সক্ষম হলেন। কুশল বিনিময় করে বাকি কথায় আগালেন পরস্পর। বাবার কথা শুনে অদ্রিজার বুঝতে অসুবিধা হলো না কারা কল করেছে। অস্থিরতা যা একটু বাবার কারণে চাপা পড়েছিল তা পুনরায় বের হয়ে এলো দ্বিগুণ। এ পাশ থেকে রাশিদুল কাদের বলে উঠলেন, ছেলে চাচ্ছে দ্রুত বিয়ে সারতে, তো এই শুক্রবার হলেই ভালো হয়। এতে আপনাদের কোনো সমস্যা নেই তো ভাই? এত দ্রুত তাই বলে একটু চিন্তিতই হলেন আরাফ সাহেব। চিন্তার স্বরে বললেন, একটু বেশি দ্রুত হয়ে যায় না? আমার তো সব কিছু ম্যানেজ করতে হবে। লাউড স্পিকারে থাকায় হবু শ্বশুরের কথা শুনতে পেয়ে রুদ্ধ ইশারায় বাবাকে কিছু বলতেই রাশিদুল সাহেব বললেন, সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যা আয়োজন করার আমরা করে নিব। আপনি শুধু মেয়েকে রেডি রাখবেন। আরাব সাহেব কি জবাব দেবেন বুঝলেন না। বেশি দ্রুত হয়ে যায় কিছুটা, তবে এতটাও সমস্যা নেই ওনার। তবুও মেয়ের মুখপানে তাকালেন। মেয়ের সম্মতির আশায় লাউড স্পিকারে না থাকলেও কাছাকাছি থাকায় আর সাউন্ড কিছুটা বেশি থাকায় অদ্রিজা নিজেও ওপাশের সব কথাই শুনতে পেয়েছে। বাবা তাকানোতে ঠিক বুঝতে পেরেছে বাবা কি জানতে চায়। অদ্রিজা জবাব স্বরূপ ছোট্ট করে আওড়ালো, আমার কোনো সমস্যা নেই আব্বু, শুধু তাদের বলে দাও কোনো জমজমাট আয়োজন যেন না করে। কোনো আয়োজন না করলেই ভালো হয়। আরব সাহেব হতাশ হলেন মেয়ের জবাব শুনে। মেয়েটা সর্বদা সবার থেকে নিজেকে আড়াল করতে ব্যস্ত। হয়তো তিনি না থাকলে মেয়েটা বিয়ে করতেও রাজি হতো না। ছোট করে বলা সত্ত্বেও এপাশে উপস্থিত রুদ্ধ বা তার পরিবার কান অবধি পৌঁছাতে অসুবিধা হলো না কথাটা। নিজের হবু স্ত্রীর আবদার শুনে রুদ্ধ আড়ালে কিঞ্চিত হেসে নিজেই উচ্চ আওয়াজে তবে শান্ত কণ্ঠে উচ্চারণ করলো, যাতে হবু বউ আর শ্বশুর দুজনেই শুনতে সক্ষম হয় তার ইচ্ছে। ওনাকে বলে দিবেন আঙ্কেল, এমপি রুদ্রাফি কাদের রুদ্ধর বিয়ে চুপিসারও হতে পারে না। ধুমধাম করে বিয়ে করে ওনাকে এ বাড়িতে নিয়ে আসবে এই নেতা। আয়োজন হবে আর তাকে আমার জন্য বউ সাজতে হবে। সবশেষে তাকে আমারই হতে হবে। ঢাকার গুলশানে অবস্থিত আলিশান মেঘমহল নামক মঞ্জিলে নেমেছে যেন খুশির ঢল।
তা তো হওয়ারই কথাও বটে। বাড়ির বড় ছেলের বিয়ে করছে বলে কথা। মেঘমালার কর্তা ছিলেন রফিকুল কাদের, যিনি গত হয়েছেন আরো অনেক বছর পূর্বে। ওনার দুই ছেলে, বড় ছেলে রাশেদুল কাদের আর ছোট ছেলে রামিদ কাদের, যে একজন পুলিশ কমিশনার। তবে তিনি বউ মরিয়ম বেগম আর চমচ দুই ছেলে সন্তানদের নিয়ে ঢাকার বাইরে থাকেন। খুলনা জেলায় তার পোস্টিং। রাশেদুল কাদেরের একটাই বোন, যে তাদের সন্তানদের নিয়ে এ বাড়িতেই থাকেন, যার স্বামী গত হয়েছে প্রায় 5টা বছর আগে। তারপর থেকে মেঘমহলই তাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে, যদিও তাদের নিজের বাড়িও আছে। আর রাশেদুল সাহেবের দুই ছেলে, এক মেয়ে। মেঘমহলের সদস্য একজনই। মেঘমহল যেন একটা শান্তির নীড়, তবে তা এ বাড়ির একমাত্র কন্যার জন্যই যেন। মেয়েটা সারাক্ষণ বাড়িটাকে মাতিয়ে রাখে তৎপর। এই যেমন ভাইয়ের বিয়ে উপলক্ষে সারা বাড়ি নেচে গিয়ে বেড়াচ্ছে, যেন ভাইয়ের বিয়েতে সেই সবচেয়ে বড় খুশি। সময় অল্প হওয়াতে সবাই বিভিন্ন কাজ শুরু করে দিয়েছে। বাড়ি সাজানো থেকে শুরু করে সমস্ত আয়োজন প্রায় শেষ হতে চলেছে। এই অল্প সময়ের মাঝেই কেটেছে একটা দিন। আজ বুধবার, মাঝে একটা দিন পেরোলেই বাড়ির ছেলের বিয়ে। এই নিয়ে তোড়জোড়ের শেষ নেই। যে যার কাজ নিয়ে ব্যস্ত। আত্মীয় স্বজন হয়তো কাল থেকেই আসতে শুরু করবে। রুদ্ধ সিঁড়ি বেয়ে এসে দীর্ঘাকৃতি হলরুমে আসতেই চোখে বিঁধল আদরের বোনের হাসি খুশি মুখখানা। বোনটা সোফায় বসে কিছু খেতে ব্যস্ত। রুদ্ধ পার্টি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েই এসেছে, তবুও কিছুটা সময় আছে বিধায় বোনের পাশে গিয়ে বসলো। ভাইকে দেখে রায়া মুখের হাসি প্রসারিত করে হাতে ধরা বাটিটা ভাইয়ের সম্মুখে এগিয়ে ধরলো। রুদ্ধ বাটিতে পপকর্ন দেখতে পেয়ে সেখান থেকে নিয়ে মুখে পড়ল। বোনের উদ্দেশ্যে ছোট করে শুধালো, আজ কলেজ নেই আমার বার্থডের? বড় ভাইয়ার প্রশ্ন শুনে রায়া দুই হাতের আঙ্গুল দেখিয়ে প্রসন্ন হেসে জবাব দিল, বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে 10 দিনের ছুটি এই মেঘবতীর, যেটা আজ থেকেই শুরু হয়েছে। আচ্ছা, তা 10 দিন বেশি হয়ে গেল না? কলেজে এত বন্ধ করতে নেই বার্ড। ঠিক আছে, তোমার রিসেপশন পর্যন্ত ছুটি নিলাম। কথা শেষ করে আরো হাসলো রায়া। রুদ্ধ আর কথা বাড়ালো না। দুই ভাই বোন যখন খেতে ব্যস্ত তখন সেখানে এসে উপস্থিত হলেন নূরজাহান বেগম। নিজের কিছু কাজ শেষ করতে করতে তিনি ছেলের উদ্দেশ্যে আওড়ালেন, ধুমধাম করে বিয়ে যখন করতে চাইছিস তখন সবকিছু ঠিকভাবেই করিস। কোনো কিছুতেই যেন কমতি না থাকে। একদিন নিজের কাজ বন্ধ রাখ। মায়ের কথায় ভ্রু কুঁচকালো রুদ্ধ। ভাবুক হয়ে শুধালো, বিয়েতে কবুল বলা ছাড়া আমাকে আর কোন কাজে লাগবে যেমন কাজ স্থগিত রাখবো? ছেলের প্রশ্ন কর্ণপাত হতেই নূরজাহান বেগম কাজ বাদ রেখে ছেলের পানে ঘুরে তাকালেন। তেজরা কণ্ঠে বললেন, বিয়েতে কবুল বলা ছাড়াও অনেক কাজ থাকে। সেসব না করলেও নিজের বউয়ের জন্য গহনাগাটি, পোশাক এসব তো কিনতে যেতেই পারিস। ভালো হয় মেয়েটাকে সাথে নিয়ে এসব কিনে আনা, কিন্তু মেয়েটা যেতে রাজি হবে কিনা কে জানে। শেষ বাক্যখানা কিছুটা মন খারাপের স্বরে বললেন নূরজাহান বেগম। মায়ের বলা বাক্যগুলো শ্রবণ করে রুদ্ধ কিছুটা ভাবুক হলো। কিছু ভেবে বোনের দিকে কিছুটা ঝুঁকে শুধালো, আমার বার্ড কি এখন তার ভাবিকে দেখতে চায়? ভাইয়ের বলা কথাখানা বুঝতে চঞ্চল রায়ার ক্ষণকাল সময় লাগলো না। হাতের বাটি রেখে দিয়ে উপরের দিকে দৌড় লাগিয়ে উচ্ছ্বাসিত স্বরে বলে উঠল, আমাকে মাত্র 1 মিনিট দাও ভাইয়া, আমি 2 মিনিটে তৈরি হয়ে আসছি। বোনকে দৌড়ে যেতে দেখে রুদ্ধ সাবধান বাণী ছুড়ে দিল, আস্তে দৌড়া বার্ড, পড়ে যাবি তো। ভাইয়ের কথা একদম আমলে নিল না সপ্তদশী কর্ণার রায়া। রুদ্ধ তা দেখে হতাশ শ্বাস নির্গত করল। পাশ থেকে তার মা পুনরায় বলে উঠল, তুই কি এখনই ও বাড়িতে যেতে চাইছিস মেঘকে নিয়ে? হুম। ছোট এক শব্দে জবাব দিল রুদ্ধ। তারপর নিজের ফোনটা হাতে নিয়ে তাতে মনোনিবেশ ঘটালো। নূরজাহান বেগমও আর কথা বাড়ালেন না। সময় 10 মিনিটের মতো ব্যয়িত হতেই রায়া নিচে এসে ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া আমি রেডি, চলো। রুদ্ধ ফোনটা রেখে বোনের পানে তাকালো। উঠে বোনের ছোট্ট হাতখানা নিজের হাতের আঁচলায় নিয়ে দরজার দিকে অগ্রসর হতে হতে বোনকে উদ্দেশ্য করে শুধালো, আমার বার্ড তো বেশ সেজেগুজে এসছে তার ভাবিকে দেখার জন্য। তা আমারও কি পাঞ্জাবি চেঞ্জ করে অন্য কিছু পরে সেজেগুজে আসা উচিত? পছন্দ না হলে যদি বার্ডের ভাবি আমাকে প্রত্যাখ্যান করে দেয়? ভাইয়ের কথা শুনে রায়া খিলখিল করে হেসে উঠল। ভাইয়ের সহিত পায়ে পা মিলিয়ে চলতে চলতে প্রতি উত্তরে বলল, চিল ভাইয়া।
তোমাকে এই পাঞ্জাবিতেই পুরো হিরো লাগছে। কার এত বুকের পাটা যে আমার ভাইকে প্রত্যাখ্যান করবে? বাহ, ভাইয়ের প্রতি দেখছি অনেক কনফিডেন্ট। দেখা যাক আজকে হয়। জবাবে শুধু প্রসন্ন হাসি উপহার দিল রায়া। রুদ্ধ বোনকে নিয়ে গাড়িতে চড়ে বসলো। ফোন বের করে কাউকে কল দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ছুট লাগালো নিজেদের গন্তব্যের দিকে। এহসান বাড়িতে চলছে বিয়ের তোড়জোড়। পাত্রপক্ষের মতো এলাহি আয়োজন করতে সক্ষম না হলেও কমও করছে না আরাফ সাহেব। একমাত্র মেয়ে ওনার, যতদূর সম্ভব করতে চান তিনি। যদিও মেয়েটা বারবার বারণ করেছে এসব করতে, কিন্তু পাত্রপক্ষ জোর দেখালে কি না করে উপায় আছে। এই যে বাড়ি সাজানোর লোকগুলোকেও পাঠিয়েছে ও বাড়ি থেকে, এখন কি তাদের ফেরত পাঠিয়ে দেওয়া উচিত হবে? তাই এক্ষেত্রে আর মেয়ের কথা আমলে নেননি আরাফ সাহেব। এ বাড়িতে আত্মীয় স্বজন খুব একটা নেই, যা আছে হয়তো বিয়ের দিন আসতে পারে, আর মামা বাড়ির লোকজন হয়তো বা কাল আসতে পারে। মেয়ের বিয়ে উপলক্ষে তমলিকা বেগমের ততটা উচ্ছ্বাস নেই, আবার মুখ বুজেও পড়ে নেই। কলঙ্কিনী মেয়ের বিয়ে হচ্ছে এত ভালো ঘরে, এটা তো স্বস্তির বিষয়। তা নিয়ে একটু খুশি আছেন বটে তিনি, কিন্তু অদ্রিজার একমাত্র ভাই তমালের কোনো হাপিত্যেশ নেই এই বিয়েতে। কোনো কাজেও তাকে দেখা যাচ্ছে না, যদিও এখনও তেমন একটা কাজ নেই। সকালের নাস্তা শেষ করে নিজের রুমে বসে একটা উপন্যাসের মাঝে ডুবে আছে অদ্রিজা। আরাফ সাহেব লোকেদের দেখিয়ে দিতে ব্যস্ত কেমন করে সাজাতে হবে। ওনার তদারকির মাঝেই বাড়ির দোরগোড়ায় এসে থামলো একটা কালো রঙা গাড়ি। আরাফ সাহেব উৎসুক দৃষ্টিতে সেদিকে তাকাতেই দেখতে পেলেন নিজের হবু মেয়ে জামাইকে। এবেলায় ছেলেটাকে দেখে কিছুটা আশ্চর্য হলেন তিনি। ভাবনার মাঝে গাড়ি থেকে নেমে এলো রায়া, আর ড্রাইভিং সিট থেকে নাসিম বেরিয়ে এসে রুদ্ধর পাশে দাঁড়ালো। রুদ্ধ এগিয়ে এসে শ্বশুর মশাইকে সালাম দিয়ে বোন আর ভাই স্বরূপ অ্যাসিস্ট্যান্টের পরিচয় করিয়ে দিতে আওড়ালো, এ আমার ছোট বোন রায়া কাদের মেঘ, আর এ আমার আরেক ছোট ভাই নাসিম। নাসিম আর রায়া দুজনেই সালাম জানালো আরাফ সাহেবকে। রায়া ভাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, ও ভাইয়া, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ভাবি কই, দ্রুত দেখাও। বোনের ব্যস্ততা দেখে রুদ্ধ আরাফ সাহেবের উদ্দেশ্যে পুনরায় আওড়ালো, আদ্রিজের সাথে একটু দেখা করা যাবে আঙ্কেল? আর মা বলছিল ওনাকে নিয়ে একটু কেনাকাটা করতে যেতে, নিয়ে যেতে পারে কি? মেয়ের সাথে দেখা করতে এসেছে বুঝতে পেরে আরাফ সাহেব ব্যতিব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ বাবা, চলো তোমরা ভিতরে। আদ্রিজা মায়ের সাথে দেখা করবে, তবে মেয়েটা বাইরে যেতে বোধহয় রাজি হবে না, কোথাও যায় না তো। শেষ কথাগুলো বলতে গিয়ে গলার স্বর নিচু হয়ে এলো আরাফ সাহেবের। রুদ্ধ শান্ত স্বরে বলল, আমি যদি তাকে নিয়ে যাই তাহলে আপনাদের কোনো সমস্যা নেই তো আঙ্কেল? মেয়েটা বাইরে বেরিয়ে সব ঘুরে ফিরে দেখলে ওনার কিসের সমস্যা, বরং এতে তিনি সবচেয়ে বেশি খুশি। মেয়েটা তো এক্সাম দেওয়ার সময় ছাড়া বাড়ি থেকে বেরই হয় না, বলতে গেলে ঘর থেকেই বের হয় না। হয়তো পড়াশোনাও ছেড়ে দিত যদি তিনি জোর না করতেন। ভেবেই দীর্ঘশ্বাস ফেলে সবাইকে নিয়ে ঘরের দিকে আগাতে আগাতে উচ্চারণ করলো। জবাবে আর কিছু বলল না রুদ্ধ। আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু চাক্ষুষ করলো, তবে অদ্রিজার ভাইকে কোথাও দেখতে পেল না। বসার ঘর পর্যন্ত এসে নাসিমের উদ্দেশ্যে বলল, তুই এখানে বস, আমরা দেখা করে তাকে সাথে নিয়ে আসছি। নাসিম বসের আজ্ঞা মেনে বসে পড়ল। রুদ্ধ বোনকে নিয়ে সেদিনের চেনা রুমটা দরজার সম্মুখে এসে দাঁড়ালো। তাকাতেই দেখতে পেল মেয়েটা চেয়ারে বসে পড়তে ব্যস্ত। রুদ্ধ আলতো ঝুঁকে চোখের ইশারায় দেখিয়ে দিয়ে বোনের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলল, ওই যে বসে আছে ওটা তোর ভাবি, পরিচয় করে আয়। রায়া ভাইয়ের পানে তাকিয়ে মুচকি হাসি ছুড়ে দিয়ে দৌড়ে গিয়ে উপনীত হলো অদ্রিজার পাশে। সময় ব্যয় না করে উচ্ছ্বাসিত স্বরে বলে উঠল, আরে ভাবি, দ্রুত এদিকে তাকাও, তোমাকে আগে দেখি, সেই কখন থেকে অপেক্ষা করছি। বইয়ের মাঝে এত মগ্ন ছিল যে আকস্মাৎ কানের নিকটে কারো স্বর শুনতেই কেঁপে উঠল অদ্রিজা। ঘুরে পাশে তাকাতেই একটা কিশোরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল, তবে চিনতে ব্যর্থ হলো। ভয় পাওয়ার হেতু নিজের বুকে থুতু ছিটালো। তা দেখতেই রায়া বাচ্চামোর স্বরে বলল, ইস ভাবি, তুমি তো দেখছি খুবই ভীতু। আমি তো ছোট হয়েও অনেক সাহসী, ঠিক আমার বড় ভাইয়ের মতো। এত ভীতু হলে কিন্তু তোমাকে আমার সাথে একটুও মানাবে না ভাবি। চিনতে সক্ষম না হলেও বারবার ভাবি বলাতে বুঝলো এটা তার হবু স্বামীর বোন হবে হয়তো। মেয়েটা তার থেকে অনেক ছোটই হবে। ভাবি শব্দটা শুনে বুকের ভেতর কেমন করে উঠল। মেয়েটার উচ্ছ্বাসিত ভাব দেখে কিঞ্চিত হাসি ফুটিয়ে তুলল অধর কোণে।
কিছু জিজ্ঞেস করবে, তার পূর্বেই রায়া ভাবিকে ভালো করে দেখে নিয়ে জোরে বলে বসলো, মাশাল্লাহ, আমার ভাবি তো সেই সুন্দর, একেবারে পরীদের মতো। অচেনা কিশোরী মেয়েটার মুখে এমন প্রশংসা শুনে কিছুটা লজ্জা পেল অদ্রিজা। রায়ার পানে তাকিয়ে বলল, তুমি তো তার থেকেও বেশি সুন্দর, ঠিক যেন একদম একটা এঞ্জেল। তা তোমার নাম কি গো? এতক্ষণে ভাবিকে কথা বলতে দেখে উৎপল্ল হয়ে আওড়ালো রায়া। তা তো আমি জানি, আমার ভাইয়া সব সময় বলে, কিন্তু তুমি এখনও আমার নামই জানো না ভাবি। আমার ভাইয়া বলেনি বুঝি যে তার একটা ছোট্ট বোন আছে, তার নাম মেঘবতী রায়া। ভাবি নাম জানে না ভাবতেই মুখটা কালো করে নিল রায়া। মুখে আধা নিয়ে ফিরে তাকালো ভাইয়ের পানে, হয়তো চোখের দ্বারা ভাইয়ের কাছে অভিযোগ করলো যে তুমি এখনও ভাবিকে আমার কথা বলোইনি। রায়াকে দরজার দিকে তাকাতে দেখে অদ্রিজা উৎসুক হয়ে সেদিক পানে তাকালো। দরজার সামনে হবু স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে নিল। বুকের ভেতর হঠাৎ করেই কেমন কম্পন শুরু হলো। রুদ্ধ এতক্ষণ দরজায় দাঁড়িয়ে বোন আর হবু স্ত্রীর কথোপকথন শুনতে ব্যস্ত ছিল। অদ্রিজাকে তার পানে তাকাতে দেখে সোজা হয়ে দাঁড়ালো, 2 পা এগিয়ে ভেতরে দাঁড়ালো, বোনের উদ্দেশ্যে শুধালো, ভাবি পছন্দ হয়েছে আমার বার্থডের? ভাইয়ের প্রশ্ন কর্ণপাত করতেই রায়া পুনরায় মুখে হাসি ফুটিয়ে 2 হাত প্রসারিত করে দেখিয়ে বলল, এতখানিক পছন্দ হয়েছে ভাইয়া, কিন্তু শুধু সুন্দর হলেই হবে না, তাকে বলে দিবা আমি তার একমাত্র ননদ, তাই আমাকে যেন এত এত আদর করে। জবাব পেয়ে রুদ্ধ হবু বউয়ের পানে দৃষ্টি নিক্ষেপ করে বোনকে বলল, ঠিক আছে, তাহলে এখন একটু বাইরে গিয়ে ছোট ভাইয়ের পাশে বস, আমি ভাবিকে সাথে নিয়ে আসছি। ভাইয়ের কথা মতো রায়া রুম থেকে বেরিয়ে নাসিমের কাছে চলে গেল। রায়া যেতেই অদ্রিজা আরও কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়ালো। তা দেখে রুদ্ধ নিজের জায়গায় স্থির থেকে আওড়ালো, যে পুরুষ কাল বাদে পরশু আপনার স্বামী হতে চলেছে, তাকে দেখে এত ভয় পেতে নেই আদ্রিজা, ভরসা রাখতে পারেন। যাই হোক, আপনাকে এখন আমাদের সাথে একটু যেতে হবে, কিছু কেনাকাটার আছে। অদ্রিজা শুষ্ক ঢোক গিলল। এতক্ষণে সে ভয় পায়নি, তবে অস্বস্তি বোধ করছিল অনেক। কোনো পুরুষের সম্মুখে আসলেই তার জানি কেমন অনুভূতি হয়। কারো চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস হয় না। কিন্তু লোকটা মাত্র কি বলল, কোথায় নিয়ে যাবে তাকে, এখন কি বলবে সে? অধরে অধর চেপে কিছু সময় নীরব থেকে আমতা আমতা করে বলার চেষ্টা করলো, দুঃখিত, যা কেনার আপনিই কিনে নিন। আমি আসলে আম, আমি কোথাও যাব না। জবাব পেয়ে রুদ্ধ এগিয়ে ঠিক মেয়েটার সম্মুখে দাঁড়িয়ে আকস্মিক বলে উঠল, আমাকে ক্ষমা করবেন আদ্রিজা। ক্ষমা কেন চাইছে? এটা বুঝতে পারার আগেই রুদ্ধ মেয়েটার শরীরে জড়ানো ওড়নাটা একটা প্রান্ত ধরে মেয়েটার মাথার উপরে সুন্দর করে জড়িয়ে দিয়ে মেয়েটার একটা হাত নিজের হাতের আঁচলায় নিয়ে রুম থেকে বের হতে শুরু করলো। এমন ঘটনায় অদ্রিজার আশ্চর্য আর অস্থিরতায় মূর্ছা গেল। পেছন পেছন চলতে চলতে শুধু চোখ রাখলো তার হাতে ধরা পুরুষটার হাতখানার দিকে। অদ্রিজাকে এভাবে নিয়ে আসায় সবাই অবাক হয়ে সেদিকে তাকালো। রুদ্ধ সোজা বেরিয়ে এসে নিজের গাড়ির কাছে এসে মেয়েটাকে দরজা খুলে ব্যাক সিটে বসিয়ে দিল। মেয়েটা কিছু বলার পূর্বেই রুদ্ধ অদ্রিজার থেকে সরে এসে বলল, ভাববেন না অধিকার ফল আছে, যদিও কালকের পর থেকে আপনার প্রতি আমার সম্পূর্ণ অধিকার থাকবে, কিন্তু আমার ইচ্ছে ছিল বিয়ের সব কেনাকাটা বউয়ের সঙ্গে মিলেই করব, তাই আপনাকে সাথে নিতে চাইছি। চিন্তা করবেন না, আম্মু আসবে আর মেঘ আছে সাথে। কথা শেষ করে আরো দূরে সরে দাঁড়ালো। ভেতর থেকে রায়া, নাসিম আর আরাফ সাহেব ছুটে এলেন। ওনারা এসে দাঁড়াতেই রুদ্ধ ভরসা দিয়ে শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে আওড়ালো, চিন্তা করবেন না আঙ্কেল, আমি ওনাকে সহি সালামত বাড়ি পৌঁছে দিয়ে যাব, ওনার যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল আমি রাখবো। আরাফ সাহেব কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালেন মেয়ে জামাইয়ের প্রতি। রুদ্ধ বোনকে কাছে ডেকে বলে উঠল, শোন বার্ড, ভাবির পাশাপাশি থাকবি সর্বদা, হাত ভুলেও ছাড়বি না, আর পাখির মতো কিচিরমিচির করে ভাবির মন ভালো রাখবি। আসলে আমাদের এখনো বিয়ে হয়নি তো, তাই তোর ভাবি আমার সাথে অসুস্থ অনুভব করে, বুঝছিস ভাইয়ের কথা? ভাইয়া, বুঝেছি সব, তোমাকে আর চিন্তাই করতে হবে না। বলেই দৌড়ে গিয়ে ভাবির পাশে বসে পড়ল। পাশে কারো বসার শব্দ পেয়ে অদ্রিজা নিজেকে ধাতস্থ করলো। এতক্ষণ নিজের হাতের পানেই তাকিয়েছিল। নিজের মাঝে কেমন অনুভূতি হচ্ছে তা নিজেই ঠাউর করতে ব্যর্থ।
অস্থিরতায় জড়সড় হয়ে সিটের সাথে মিশে বসে রইল। রায়া ভাইয়ের কথা রাখতে বকবক শুরু করলেও সেদিকে অদ্রিজা ধ্যান দিল কিনা বোঝা গেল না। রুদ্ধ আরব সাহেবকে বিদায় জানিয়ে নাসিমকে নিয়ে গাড়ির দিকে আগালো। নাসিমের চোখে মুখে বিস্ময়ের ছড়াছড়ি। রুদ্ধ হয়তো তার কারণ বুঝলো, তাই ছোট্ট করে নির্দেশ স্বরূপ বলল, নিজেকে স্বাভাবিক করে চুপচাপ গাড়িতে চড়ে বস, একটা কথাও যেন মুখ থেকে বের না হয়।